এটি নিউজ দেখছেন সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ এবং আমি সাইমুল হক। শুরুতেই জানিয়ে দেব সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারের সংবাদ শিরোনামগুলো। দেশের পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল খালি নির্দেশ না মানার ঘোষণা আন্দোলনকারীদের। সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ ওবায়দুল কাদেরের। আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বিষয় সরকারের জেদে হত্যাকাণ্ডে গড়ানো, বললেন মির্জা ফখরুল। আজ পবিত্র আশুরা, ইমামবাড়ার হামলার মূল পরিকল্পনাকারীরা এখনো আড়ালে। Sponsored by Abiba Finance Limited. সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। সেল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাখাওয়াত মুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কোন বিষয়ে এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তা নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে সূত্র বলছে চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সন্ধ্যায় ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে হল না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আব্দুল সালাম এবং সোহেল রানার তোলা ছবিতে বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল কয়েকজন শিক্ষককে নিয়ে নিজ বাসভবনে যান। এ সময় গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি তিনি। কিছুক্ষণ পর একদল আন্দোলনকারী উপাচার্যের বাসভবনের সামনে এসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়ে বিক্ষোভ করে। এতে এক পর্যায়ে কিছুক্ষণের জন্য বিজিবি সদস্যরা সেখান থেকে সরে যান। এর কিছুক্ষণ পরই পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যদের উপস্থিতি আরও বাড়ে। বেলা 12টার দিকে সিন্ডিকেট বৈঠকে নেওয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল খালি করার সিদ্ধান্ত জানতে পারে শিক্ষার্থীরা। এ সময় টিএসসি এলাকায় দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দাবি আদায়ের আন্দোলনটি স্থগিত হয়ে যেতে পারে, এই জন্য আমরা আসছিলাম যে আমাদের স্যারদের কিংবা সিন্ডিকেট মেম্বারদেরকে এটা বলবো যে আপনারা হল ভ্যাকেন্ট করবেন না। আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর্য সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। আগামী 1 ঘন্টার ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। এদিকে মঙ্গলবার সংঘর্ষে নিহতদের স্মরণে বিকেলে ভিসি চত্বরে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এছাড়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করেছে কোটা আন্দোলনকারীরা। সকাল থেকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগ নেতাদের
হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে আতঙ্কে ভোর থেকেই হল ছাড়তে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। মঙ্গলবার সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর প্রতিবাদে রাতেই আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীদের হল ছাড়তে বাধ্য করেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের কক্ষে ভাঙচুরের পাশাপাশি হল থেকে নেতাকর্মীদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। সূর্যসেন হলে মোটরসাইকেলেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এক পর্যায়ে এফ রহমান হলের সামনে ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আবাসিক হল ছাড়তে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। রুমমেটরা কেউ নেই, চলে গেছে ওর আগে, সেজন্য আমারও যাওয়া। সকাল পর্যন্ত চিন্তা করেছিলাম যে থাকবো, কিন্তু এখন যখন দেখতেছি যে পুরো হলটাই আসলে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আসলে বুঝতে পারছি না যে কি করব। তবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা হল ছাড়বে না বলেও ঘোষণা দেয়। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সন্ধ্যা ৬টার পর হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি কথা বলবো সহকর্মী মনিরুজ্জামানের সাথে। তিনি রয়েছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায়। মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তার পরপরই হলগুলো থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছেন নিশ্চয়ই। এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ের সর্বশেষ অবস্থা জানাবেন। যে সিদ্ধান্ত নেওয়া হয় যে সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার যে নির্দেশনা দেওয়া হয়, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে ৫টার কিছু পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল এবং বিজয় ৭১ হল থেকে শিক্ষার্থীরা ৫টার কিছু পর থেকে বের হতে শুরু করেন এবং প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই সেই দুটি হল ফাঁকা হয়ে যায়। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে হল পাশাপাশি এই বের করে দেওয়ার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নির্দেশনা রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে তাদেরকে হল ছাড়ার, শিক্ষার্থীদের হল ছাড়ার যে নির্দেশনা, সেটি বাস্তবায়নের জন্য এই ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারাও শিক্ষার্থীদের সহযোগিতা করছেন যাতে তারা নিরাপদে হল ছেড়ে যেতে পারেন। তবে যে দুটি হলের কথা বলছিলাম, এই দুটি হলের শিক্ষার্থীরা স্বেচ্ছায় তারা তাদের মতো করে বের হয়ে গেছেন, কিন্তু পাশাপাশি আরো এই বিশ্ববিদ্যালয়ে আরো যে হলগুলো রয়েছে সেসব হলে আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হতে না চাওয়ায় সেখানে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড সহ অন্যান্য যে পুলিশ যে অভিযান রয়েছে, পুলিশ তাদেরকে সেই হল ছেড়ে গিয়ে বাধ্য করার যে প্রক্রিয়া, সেটি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে পুরো বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সব হল থেকে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই ক্যাম্পাস থেকে নিরাপদে অন্য স্থানে পাঠিয়ে দেওয়া যায়। সে লক্ষ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমি একটু জানিয়ে রাখি, ৪টার দিকে এই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে, ভিসি চত্বরে একটি গায়েবী জানাজা হয়, যেখানে কোটা সংস্কার দাবিতে আন্দোলন যারা নিহত হয়েছিলেন সেই নিহতদের উদ্দেশ্যে এখানে একটি গায়েবী জানাজা হয় এবং সেই জানাজার পর এখান থেকে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা যখন টিএসসির দিকে যাওয়া শুরু করে, সেখানে কিন্তু পুলিশে বাধার মুখে পরে সেখানে শিক্ষার্থীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয় এবং পুলিশ তাদেরকে নিবৃত করতে টিয়ার সেল সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেই পুলিশি অভিযানের এক পর্যায়ে এখানে আন্দোলনকারী যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন হলে ঢুকে যান এবং
পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব হলের সামনে গিয়ে অবস্থান নেন এবং তারা সেই হলে থাকা শিক্ষার্থীদের আহ্বান করেন তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সেই হল ছেড়ে দেয়। এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি কয়েকটি হল থেকে ছেড়ে শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে, কিন্তু আরো অন্যান্য যে হল রয়েছে সেখানে বেশ কিছু হলে কিন্তু তারা এখনো অবস্থান করছেন আন্দোলনকারীদের কেউ। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশনা বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ মনিরুজ্জামান। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুজ্জামান এবং সেখান থেকে জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে শিক্ষার্থীরা তাদের হল ত্যাগ করছেন। এই বিষয়ে সর্বশেষ তথ্য তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে, এতে আহত হয়েছেন অনেকে। বিকেল 4:30টার পর এই সংঘর্ষ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিকেল 4টার দিকে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে কোটা আন্দোলনকারীরা। পরে সেখান থেকে কফিন মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্করের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। শিক্ষার্থীদের মিছিলটি লক্ষ্য করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সেখানে তারা টিয়ার সেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীরা সূর্য সেন হল, মল চত্বর, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির আশপাশে অবস্থান করছে। আর বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে উপাচার্যের বাসভবনের সামনে। পুলিশের বাধায় দুপুরে টিএসসিতে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। কোটা সংস্কারের দাবিতে আজও বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কোথাও কোথাও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ফেনী ও মুন্সিগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন পুলিশ সহ 25 জন। বুধবার দুপুর 12টার দিকে ফেনী শহরের ট্যাঙ্ক রোডের শহীদ মিনার এলাকা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ বাধা দেয়। সংঘর্ষে আহত হন 20 জন। সকাল 11টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের মুখে পড়ে। মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে দুপুরে মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করে, এতে 5 শিক্ষার্থী আহত হন। রাজশাহীতে হল ছাড়ার নির্দেশনা অমান্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নারায়ণগঞ্জে সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে তাদের একাংশ রেলপথ অবরোধ করে, এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতীকী কফিন নিয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান নেন। এছাড়া হবিগঞ্জ, ঝিনাইদহ, জামালপুর, যশোর, টাঙ্গাইল, সুনামগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত মোড়ে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সর্বশেষ অবস্থা সেখানকার জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান কিছুক্ষণ আগে আমাদেরকে শিক্ষার্থীরা যে হল ত্যাগ করছে বা কেউ কেউ অবস্থান নিচ্ছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন। আপনি নীলক্ষেত মোড়ে আছেন, সেখানের অবস্থা কেমন দেখছেন? কিছুক্ষণ আগেও এখানে আসলে বলতে গেলে রণক্ষেত্রর অবস্থা ছিল। আমরা যখন দেখেছি যে আমরা ছিলাম আসলে ভিসি চত্বরের সামনে, সেখান থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন এবং পুলিশ সদস্যরাও তাদের চলে যেতে সহায়তা করছিলেন এক প্রকার। কিন্তু হঠাৎ করে এই নীলক্ষেত মোড় থেকে আন্দোলনকারীদের এক অংশ তারা মিছিল দিয়ে, স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হলে পুলিশ সদস্যরাও আগে বাড়ে এবং বেশ কয়েকটি এখানে সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরিত হয়।
যারা আন্দোলনকারী যারা ছিলেন তারাও আসলে চেষ্টা করেছেন ইটপাটকেল ছুঁড়ে পুলিশকে প্রতিহত করতে। তবে এটি আসলে খুব বেশিক্ষণ টেকেনি। খুব অল্প সংখ্যক কয়েকজন ছিলেন যাদের অনেকের হাতেই ব্যাগ ছিল, যারা বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই আন্দোলনকারীরা তারা এইখানে এসে জমায়েত হয়েছিলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা সরে যান। এবং এখানে আসলে কিছুক্ষণ আগে ছাত্রলীগ এবং পুলিশেরও একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা সরে দাঁড়ালে পুলিশ এই জায়গাটিতে যারা এখানে যে যানবাহন চলাচলের জন্য আসলে উন্মুক্ত করে দেয়। এবং এখন দেখছেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে যানবাহন যেগুলো দীর্ঘক্ষণ এই এলাকায় আটকে ছিল সেগুলোর চলাচল শুরু হয়েছে। অপরদিকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা বলতে চাই, এই যেটি আসলে মুক্তি ও গণতন্ত্রের যে তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নীলক্ষেত মোড় থেকে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সেটি দেখতে পাবেন যে সেটি আসলে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে। এবং এখান থেকে শুধুমাত্র একমুখী চলাচল, অর্থাৎ ভেতর থেকে যারা বাড়ি যাচ্ছেন, হল ত্যাগ করছেন, তারা শুধু বাইরে আসতে পারছেন। এবং ভেতরে গণমাধ্যম কর্মী বা স্থানীয় যারা কর্মরত রয়েছেন আইডি কার্ড ধারণ কেউ প্রবেশ করতে পারছেন না। এবং ভেতরে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা কিন্তু ভেতরে একটি সাউন্ড গ্রেনেড এবং ককটেল ফোটার শব্দ শুনেছি। তবে সেইখান থেকে আমাদের সহকর্মীরা যেটি জানিয়েছেন যে কয়েকজন উত্তেজিত কয়েকজন কোটা আন্দোলনকারী, কোটা বিরোধী যারা আন্দোলনকারী এখানে জমায়েত হওয়ার চেষ্টা করেছিলেন, সেখানেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং হলগুলোর অবস্থা যেটি আসলে সহকর্মী কিছুক্ষণ আগে জানিয়েছে যে হলগুলোকে খালি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আমাদের এখানে ডিবি প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিনি এসেছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে তাদের কাছে আসলে ব্যাপক তথ্য রয়েছে যে এই সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ কোটা বিরোধী নিয়মতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের যে শিক্ষার্থীরা তাদের কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং কারা তাদের ইন্ধন দিয়ে এই আন্দোলনকে অন্য একটি নাশকতার পর্যায়ে নিয়ে যায়, তারা এরই মধ্যে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন। তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন এবং সেই গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, এমনটি আমাদের তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন যে আসলে তাদের কাছে বেশ কিছু ফোন নাম্বার রয়েছে, বেশ কিছু তথ্য রয়েছে এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে তারা অভিযান চালিয়েছেন এবং সেই অভিযান সেখান থেকেও আসলে নাশকতার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবং তারা বলছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে ছিলেন তারা অন্তত রেল লাইন তুলে ফেলা কিংবা পল্টনের এলাকায় গিয়ে বাস জ্বালিয়ে দেওয়া কিংবা সাধারণ গণমাধ্যম কর্মী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করার মতো আন্দোলন তারা করছিলেন না। তাদের যে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি গোষ্ঠী তৎপর হয়েছিল এবং সেই তৎপরতা রোধ করতেই তারা অবস্থান করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদের হল খালি করার ব্যাপারে তাদের নির্দেশ দেন বা অনুমতি চান, সেই ক্ষেত্রে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা অভিযান চালাবেন। তবে এর আগে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যরা যারা ভেতরে মোতায়েন ছিলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যারা কোটা বিরোধী আন্দোলনকারী যারা ছিলেন তাদের সরিয়ে দিয়েছে এবং তারা সেই একেবারে এলিফ্যান্ট রোডের যে মোড়টি রয়েছে সেখান থেকে ঘুরে এসে তারা এখানে আবার জমায়েত হওয়ার চেষ্টা করেছিল, এখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত মোড় রয়েছে সেই মোড়ের সামনে থেকে সবশেষ এখন পর্যন্ত এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করছেন যে এই পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে আসবে। কেননা জানেন যে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভাষণ দিবেন। তাদের প্রত্যাশা যে এই ভাষণের পরেই হয়তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকা থেকে সবশেষ। এদিকে আপনিও সাবধানে থাকবেন এবং নিরাপদ দূরত্বের থেকে কিন্তু সংবাদ সংগ্রহ করবেন। দর্শক, নীলক্ষেত মোড় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিএনপি লাশের রাজনীতি করতে চায়, এজন্য কোটা আন্দোলনের নামে ছাত্র দল এবং শিবির ক্যাডাররা পরিস্থিতি ঘোলাটে করছে। এই অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় তিনি গতকাল সংঘর্ষে নিহতদের স্মরণে শোক জানান। আন্দোলনের নামে চলা সহিংসতা প্রতিরোধে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদেরও মাঠে নামার নির্দেশ দেন তিনি। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর পরিস্থিতি অনেকটাই থমথমে। তাই চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে তেজগাঁওয়ের কার্যালয়ে যৌথ সভা করে আওয়ামী লীগ। আপনারাই বলুন, আক্রমণকারী কি ছাত্রলীগ?
যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে, যার মূল উদ্দেশ্য কোটা বিরোধী আন্দোলনের আড়ালে সরকার উৎখাতের চেষ্টা। লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। ওবায়দুল কাদেরের দাবি, কোটা আন্দোলন শিক্ষার্থীরা শুরু করলেও সেখানে এখন তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের নির্দেশ দেন তিনি। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে। ফোনালাপ ফাঁস হয়েছে। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে তিনি বলেন, শিক্ষার্থীরা কোটা আন্দোলন করতে গিয়ে বিএনপির হাতের পুতুল হয়েছে। এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। তাদের ক্যাডাররা, সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল। কারো উপর ভর করে বিএনপিকে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবি যৌক্তিক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা যেত, সরকারের জেদে তা হত্যাকাণ্ড পর্যন্ত করালো। দুপুরে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার পর সমাবেশে একথা বলেন তিনি। এরপর সেখানে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। বুধবার বাদ-জোহর বায়তুল মোকাররম চত্বরে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বিএনপির গায়েবানা জানাজা। এর আগে থেকেই পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ। জানাজার আগে বায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ করে সেখানে অবস্থান নেয় পুলিশ। গায়েবানা জানাজার পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে বাধা দেয় তারা। বিজয়নগর ও পল্টন মোড় পর্যন্ত ধাওয়া করে আজাদ প্রোডাক্টসের গলিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এরপর দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। আটক হয় 10 জনেরও বেশি নেতাকর্মী। এর আগে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস সহ আরও অনেক সিনিয়র নেতা অংশ নেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেন। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। এদিকে বিএনপি যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বাধা পেয়ে গেটের বাইরেই জানাজায় অংশ নেয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। কুষ্টিয়া শহরের তোরহাস মোড়ে কোটা বিরোধী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।
এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী শরীফুল ইসলামের সঙ্গে। শরীফুল, কুষ্টিয়াতে আসলে কোটা বিরোধী যারা রয়েছেন এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে, সর্বশেষ কি অবস্থা আপনি আমাকে সেখান থেকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সাইমুল। যেমনটি বলছিলেন, কোটা বিরোধী এবং ছাত্রলীগের মধ্যে কয়েক দফা এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ধাওয়া পাল্টা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের কিছু রেখে যাওয়া ফেলে যাওয়া মোটরসাইকেল, মানে ধাওয়া খেয়ে ছাত্রলীগ, কোটা বিরোধীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ যখন পিছু হটে তাদের কিছু মোটরসাইকেল, অন্তত 8টি মোটরসাইকেল এখানে ছিল, সে মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটা বিরোধী যারা আন্দোলনের শিক্ষার্থীরা আছে তারা এই মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দিয়েছেন। এটা শুরু হয়েছে মূলত বিকেল 3:30 থেকে। প্রথমে কুষ্টিয়া মজমপুর গেটে প্রথম দফা একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেখান থেকে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ পিছু হটে। সেখান থেকে কুষ্টিয়া চৌরাশ মোড়, সেখান থেকে 5 কিলোমিটার আপনার খুলনা সড়কে, কুষ্টিয়া খুলনা সড়কের 5 কিলোমিটার দক্ষিণে চৌরাশ মোড়ে, এখন আমরা চৌরাশ মোড়ে অবস্থান করছি। চৌরাশ মোড়ে এখানে অসংখ্য কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এখন ছাত্রলীগ এখানে নেই, তবে পুলিশও আছে পর্যাপ্ত পরিমাণ। এখানে দেখতে পাচ্ছেন যারা আন্দোলনরত শিক্ষার্থী তাদের প্রত্যেকের হাতে লাঠি সোঁটা এবং মাঝে মধ্যে স্লোগান দিছে, কোটা বিরোধী স্লোগান দিছে, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। আগে প্রথম প্রকম্পিত হয়েছে। পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তারা এক ধরনের নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে কোটা বিরোধী যারা আন্দোলনে আছে তারা বেশ একটা উগ্র অবস্থার মধ্যে রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আপাতত এখন এ জায়গায় নিয়ে ধাওয়া খেয়ে তারা পিছু হটার কারণে তাদেরকে। ধন্যবাদ শরীফুল ইসলাম। আপনিও নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করবেন এই প্রত্যাশা থাকছে এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো তথ্যবহুল সংবাদ আমরা পাবো। দর্শক, কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল ইসলাম এবং সেখান থেকে জানাচ্ছিলেন কোটা বিরোধী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে বা চলছিল সেটির সর্বশেষ তথ্য। সংবাদে নিচ্ছি বাইরে ডিজিটাল বিরতি, এরপর আরো যা থাকছে। ভূমিদস্যুদের বাধায় খাল উদ্ধার ব্যাহত হয়, অভিযোগ দক্ষিণ সিটি মেয়রের। সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণাকাল, বাড়বে সুদহার, কমবে টাকার প্রবাহ। বিরতির পরে আবারও আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আমরা আবারও আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হচ্ছি। হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, আপনি ক্যাম্পাসে রয়েছেন, হল কি ছাড়ছে শিক্ষার্থীরা বা কেউ অবস্থান নিচ্ছেন কিনা একটু বিস্তারিত জানাবেন। দেখেন, এই মুহূর্তে আসলে হলগুলোতে খুব কম সংখ্যক মানুষ রয়েছে। আমি রয়েছে হাজী মোহাম্মদ মহসিন হল। এখান থেকে কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন শিক্ষার্থী বের হয়ে এসেছেন এবং আপনি যদি আমার উল্টো পাশে রাস্তাটায় দেখতে পারেন যে সেখানেও আসলে অনেক শিক্ষার্থী তারা হল ছেড়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীদের একটি বড় ভোগান্তি, যারা সাধারণ শিক্ষার্থী তাদের এই বোঝা নিয়ে তাদের পায়ে হেঁটে দীর্ঘ পথ তাদের যেতে হচ্ছে। কেননা নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়টি প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারগুলো আসলে সবগুলোই একে বলা চলে যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রবেশদ্বারগুলো বন্ধ থাকায় যে শিক্ষার্থীরা কোনো যানবাহন ভিতরে প্রবেশ করতে পারছে না, যার ফলে শিক্ষার্থীদের পায়ে হেঁটে চলে যেতে হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেমন এই হাজী মোহাম্মদ মহসিন হলের খবর নিলাম, তেমনি আমরা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের খবর নিয়েছি। এইখানেও একই অবস্থা, ভেতরে খুব বেশি একটি মানুষ শিক্ষার্থীরা এখন নেই। আমাদের যারা জানিয়েছেন কয়েকজন ছিলেন তারা সর্বশেষ বের হয়ে গিয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে ভেতরে ছাত্রলীগের নেতাকর্মীরাও নেই, কোটা বিরোধী আন্দোলনের যারা ছিল তারাও ভেতরে নেই, তারাও হল ছেড়ে চলে গিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে ভিতরে ছাত্রলীগের হলগুলোতে ব্যাপক ভাঙচুর হয়েছে, কোটা বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারাও আসলে চলে গিয়েছেন। আপনি কি হলের ভেতর থেকে এসেছেন? কি অবস্থা একটু ভেতরে বর্ণনা করবেন? দেখুন, আসলে বর্ণনা কি করব, যখন আমাদের ভিসি মহোদয়ের তার যিনি উপস্থিত থাকা অবস্থায় প্রশাসন এসে আমাদের হল পর্যন্ত, আমি বিজয় 71 হলের স্টুডেন্ট, বিজয় 71 হল গেটে এসে পুলিশ আমাদের উপর গুলি বর্ষণ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, ককটেল বিস্ফোরণ করেছে। অথচ আমরা ভিতরে অবস্থান করেছিলাম, সাধারণ শিক্ষার্থী, আমরা হয়তো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ব্যাগ গুছাচ্ছি, আমরা কিন্তু যেতে পারছি না। এমনকি আমরা মাত্র বের হয়েছি। এখন কি হলগুলোতে কেউ আছে? হলগুলোতে এখনো স্টুডেন্ট 2-1 অল্প কয়েকজন আছে, তাদেরকে জোর করে প্রশাসন বের করে দিচ্ছে। আমরা তো হল থেকে বের হতে চাই না, কারণ আমাদের সবারই কাজ আছে ঢাকাতে, আমাদের টিউশন আছে, আমাদের বেঁচে থাকতে হয়, আমাদের ফ্যামিলি চালাইতে হয়, সেখানে খরচ দিতে হয়। এটা আসলে আমাদের উপর পুরোপুরি অন্যায় ছাড়া আর কিছুই না। দেখছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থী তারা তাদের যে অনুভূতিগুলো ব্যক্ত করছিলেন যে
ভালোভাবে নেননি। তবে যেহেতু একেবারে ভিসি মহোদয়ের নির্দেশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ, তাই তারা হলগুলো ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন এবং হলগুলো তারা ছেড়েও যাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে দীর্ঘ পথ তাদের পায়ে হেঁটে আসলে এই হলগুলো ছেড়ে যেতে হচ্ছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটার কিন্তু একই রকম চিত্র। আমরা শিক্ষার্থীদের, ছাত্রীদের বিশেষ করে দেখেছি, তারাও খুব কষ্ট করে হলগুলো ছেড়ে যাচ্ছেন। যেটি আসলে বলার বিষয়, ঘন্টা দুয়েক আগেও পরিস্থিতি যতটা উত্তপ্ত ছিল, কিংবা বিকেল 5টার দিকেও যে পরিস্থিতি যেমন উত্তপ্ত ছিল, এখন সেরকম কোনো অবস্থা নেই। এখন একেবারেই শান্ত পরিস্থিতি বলা যায়। তবে শান্ত বলতে আসলে পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে। শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে তারা আসলে হলগুলোতে খুব বেশি শিক্ষার্থী এখন পর্যন্ত অবশিষ্ট নেই। যারা রয়েছেন তারা খুব দ্রুতই তারা চলে যাবেন বা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোড়ে মোড়ে অবস্থান করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নতুন আইডি কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। গণমাধ্যম কর্মীরা আসতে পারছেন, তবু তারপরেও তল্লাশির মধ্যে দিয়ে আসতে হচ্ছে। এবং অপরদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে হলগুলো, সেখানে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্দেশ দেয় তাহলে হলগুলো খালি করার ব্যাপারে তারা তাদের সহযোগিতা করবেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো নির্দেশ আমার জানা মতে আসেনি। যেটি সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা, এর আগেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন খুব বেশি মানুষ অবশিষ্ট নেই। তবে পুলিশের পক্ষ থেকে তাদের খুব বেশি যে অভিযোগ রয়েছে তাও কিন্তু না। একটু কথা বলি আপনাদের সঙ্গে। আচ্ছা, একটু যদি বলেন যে ভেতরের পরিস্থিতি কি এখন? আচ্ছা, ভেতরে একটু আতঙ্ক কাজ করছে সকাল থেকে, যেহেতু আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকর্মীদের রুম এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। সেই হিসেবে তাদের ছাত্রলীগ নেতাকর্মী, তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে হয়তো। তো সেই হিসেবে ভিতরে যারা অবস্থান করছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তো সেই জায়গাতে আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেহেতু নির্দেশনা রয়েছে সন্ধ্যা 6টার আগে হল ছাড়ার, সেহেতু হল প্রশাসনও একটু কড়াকড়ি করছে। কেউ গেছে কিনা সব খোঁজ খবর রাখছে। তো সেই হিসেবে আমাদের বের হওয়া আর কি। দেখি আমরা। আপনি হলে কতজন রয়েছে আনুমানিক? আর এখন হলে কেউ নেই, আমরাই মনে হয় সর্বশেষ বের হয়ে আসছি। আর 1-2 জন থাকতে পারে হাইস্ট, আর কেউ নেই। যেটি বলছিলেন যে এই শিক্ষার্থীরা তারা নিজেরাও সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, তারা যেটি বলছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিছু আতঙ্কে রয়েছেন, যেহেতু ছাত্রলীগের প্রায় প্রত্যেকটি হল রুম ভাঙচুর করা হয়েছে। এবং জি আরাফাত সিদ্দিকী, আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে নিশ্চয়ই আরও একবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। আসছে সংকোচনমূলক মুদ্রানীতি, বাড়বে সুদহার, কমবে টাকার প্রবাহ। আগামীকাল বিকেলে ঘোষণা হতে যাওয়া নতুন মুদ্রানীতিতে থাকছে না খুব বেশি পরিবর্তন। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বিশ্বজুড়ে যখন মূল্যস্ফীতি কমছে তখন বাড়ছে বাংলাদেশে। বাজারে চলছে ডলার সংকটও, ব্যাংকগুলোতে কমছে টাকার প্রবাহ। আর্থিক খাতের এসব সমস্যার লাগাম টানতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7% কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদহার রাখা হবে বাজার ভিত্তিক। এতে সুদহার আরও বাড়বে, ফলে চাপে পড়বেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন সুদহার বাড়লে কমবে বিনিয়োগ, প্রভাব পড়বে কর্মসংস্থানে। মূল্যস্ফীতি সরকার এটাকে কন্ট্রোল করার জন্য যদি ব্যাংকের সুদহার বাড়ানো হয়, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা আপনার ফলপ্রসূ হবে। আমি মনে করি হিতে বিপরীত হতে পারে। অবশ্যই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণের মধ্যে রেখে যেটা মুদ্রানীতি যেটা করতে চাচ্ছে সেটা যেন করে। আমরা বলবো যে এটি যেন ব্যবসা বান্ধব হয়। ব্যবসা বান্ধব যদি মুদ্রানীতি না হয় তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সুদের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে নতুন আগ্রহী যারা এখানে ইনভেস্ট করতে, তারা কিন্তু আর আগ্রহী হবেন না। বিশ্লেষকরা বলছেন মুদ্রানীতির মাধ্যমে দ্রুতই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মূল্যস্ফীতির মূল কারণ হলো আমাদের সরবরাহের দিক থেকে আমরা যে যোগান দিচ্ছি সেই যোগানে টান পড়েছে। মুদ্রানীতির মাধ্যমে যদি আমরা মানে মূল্যস্ফীতি কমায় আনতে চাই তাহলে পরিপূর্ণ প্রভাব দেখতে আমাদেরকে 9 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। ফলে আমি খুব আশাবাদী না যে এখন মুদ্রানীতির মাধ্যমে এমন কিছু একটা জাদুঘরে কিছু করে চলে আসবে, জাদুঘরে কিছু হয়ে যাবে যেটা মূল্যস্ফীতি নামায় আসবে, মনে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর তাগিদ তার। মানুষের না বিশ্বাস উঠেছে এই যে মূল্যস্ফীতিতে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাজবাড়ীতে অজানা রোগে পাতা শুকিয়ে মরে যাচ্ছে মরিচের গাছ। বাজারে ভালো দাম থাকলেও বিক্রি করার মতো মরিচ নেই চাষির ঘরে। কৃষি বিভাগ বলছেন তীব্র দাবদাহের প্রভাবে ফলন কম। মাঠ ভরা মরিচ ক্ষেতের যত্নে ব্যস্ত কৃষক, কিন্তু অজানা রোগে শুকিয়ে যাচ্ছে গাছের সব পাতা। গাছে নেই মরিচ, সার কীটনাশক এমনকি সেচ দিয়েও ফলবান করা যাচ্ছে না গাছ। বাজারে চাহিদা প্রচুর, দামও ভালো, কিন্তু বিক্রির মরিচ নেই খেতে। বড় ক্ষতির মুখে পড়েছেন রাজবাড়ীর চাষিরা। কৃষি কর্মকর্তা জানান, বেশিরভাগ ক্ষেত্রে পানি কম বেশি হলে গাছ অসুস্থ হয়ে পড়ে। এবছর অনাবৃষ্টি আর তীব্র দাবদাহের কারণে পাতা শুকিয়ে গেছে, তাই এবার এমন ফলন বিপর্যয়। নিউজ আর এ পর্যায়ে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।